নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা। আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আমার গুরুর চরণে, আমার বাবামণির চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে একটি জ্যোতিষী টপিকস নিয়ে আলোচনা করতে চলে এলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আলোচনা করতে চলছি সিংহ রাশির জুলাই মাস 2025 কীরকম কাটতে চলছে। সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। রবি মানে কি? রবি মানে গভর্নমেন্ট, রবি মানে সরকার, রুলিং অথরিটি। সেটা একটা দিক গেল। আপনি সিংহ রাশি জাতক কিংবা জাতিকা, আপনার লগ্নে কিন্তু বর্তমানে মঙ্গল কেতু সহাবস্থান করছে, অঙ্গারক যুগ সৃষ্টি করছে। সুতরাং পরিস্থিতি যদি দেখি, এখন কিন্তু মৃদুবন্ধ হাওয়া বসন্তকাল নয়, বলা যায় সাইক্লোনের পরিস্থিতি, একটা বিরাট ঘূর্ণিঝড়, একটা আতঙ্ক, একটা যুদ্ধকালীন পরিস্থিতি। সুতরাং যুদ্ধকালীন সময় আর আদার্স সময়কে কিন্তু এক করলে চলবে না, পরিস্থিতি কিন্তু এখানে এক নয়। অপরদিকে দেখুন, আপনার ওপোনেন্টে অর্থাৎ আপনার সপ্তম ঘরে আপনার যারা ওপোনেন্ট আছে কিংবা আপনার সামনের মানুষটি, দেশ যদি সিংহ রাশি হয় তার দেশের নাগরিক নিশ্চয়ই 7th হাউস হবে। এখানে 7th-এ রাহু, যদিও কুম্ভ রাশির রাহু, বলবো মানে দেশের নাগরিক তারা ভাবতে পারে দে আর ডিপ্রাইভড বাই দ্য গভর্নমেন্ট, কারণ সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে। তাদের যতটুক পরিষেবা পাওয়া উচিত তারা ততটুকু পাচ্ছে না। এই যে যুদ্ধকালীন পরিস্থিতি কেন বললাম, দেখুন গত কিছুদিন ধরে যখনই মীন রাশিতে 4টি গ্রহের সহাবস্থান শুরু হলো, ধীরে ধীরে 29শে মার্চের পর থেকে লক্ষ্য করবেন কুম্ভমেলা, তারপর এই যুদ্ধ, এয়ার ক্রেশ, মানে একদম সাম্প্রতিককালে এয়ার ক্রেশ হলো, রেল দুর্ঘটনা, একের পর এক একটা কিন্তু ডিজাস্টার হয়েই চলছে। আর তারপর ইউক্রেন, রাশিয়া, সবচেয়ে বেশি যদি বলবো সেন্সিটিভ জায়গা এই যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশ অর্থাৎ ইসরায়েলে যে সাম্প্রতিককালে যুদ্ধটা চলছে, ওটাকে বলা যেতে পারে মানে কি বলবো ভিত্তিভূমি বা কিংবা কেন্দ্রবিন্দু। এই যে আগামী আমরা একটা বিশ্বযুদ্ধের কিন্তু সংকেত পাচ্ছি, ওটাকে কেন্দ্র করেই কিন্তু হতে চলছে, কখনোই রাশিয়া কিংবা ইউক্রেনকে নয়। আমাদের ভুল ধারণা এই জায়গা থেকে কিন্তু সূত্রপাত হতে পারে। আপনার রাশিতে আপনার চতুর্থপতি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, মঙ্গল আপনার 4th লর্ড, আপনার চতুর্থ ঘর, আপনার সুখের অধিপতি, আপনার মা, এবং আপনার কিন্তু 9th লর্ড, আপনার ভাগ্যপতি আপনার লগ্নে। সুতরাং ব্যক্তি জীবনে ভাগ্য উদয় হবে এটা আশা করা যায় এই মঙ্গলের রাশিতে অবস্থান। সঙ্গে সঙ্গে কিন্তু কেতু, সুতরাং অনেক অপরচুনিটিস আসবে, অনেক কিছু লাভ করার অপরচুনিটিস আসবে, অ্যাসেট, গাড়ি বাড়ি। ভাগ্য আপনার সহায় থাকলেও আপনি হয়তো উদাসীন থাকবেন, যতটা আপনার প্রাপ্তি দেখাচ্ছে ততটা প্রাপ্তি কিন্তু আপনার এই মুহূর্তে নাও হতে পারে, কারণ কেতুর অবস্থান। মঙ্গল অগ্নিতত্ত্বের প্ল্যানেট, কেতু অগ্নিতত্ত্বের একটা প্ল্যানেট। কেতু আমরা জানি একটা মাইন্ডলেস, ব্রেইনলেস প্ল্যানেট, তার শুধু শরীরেই আছে, তার কিন্তু মস্তক নেই, মাথাটি নেই। সে যার সঙ্গে যুক্ত হবে তাকে আরও পাওয়ারফুল করে দেবে। আমরা জানি মঙ্গল কিন্তু একটা অতি পাপগ্রহ, সুতরাং তার যে পাওয়ার শক্তি সেটা কিন্তু মানে 1000 টাইমস বেড়ে গেল। আবার এটা কোথায় ঘটছে? আপনার রাশিতেই, সিংহ রাশি। সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি। আপনাদের মধ্যে কিন্তু ইগো, রাগ, ক্রোধ, এই যে অ্যাঙ্গার ইস্যু কিন্তু অন্যদের তুলনায় বলবো অনেকটাই বেশি। ধরুন তারপরে সিংহর জাতক জাতিকা, মেষের যে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভীষণ এরা কিন্তু খুব রাগী, এরা এই প্রকৃতির, কারণ অগ্নিতত্ত্ব। আপনার 2nd হাউস বুধ কোথায় বসে আসে? আপনার একাদশভাবে, যদিও একাদশ ঘর স্থান পরিবর্তন করবে খুব সম্ভবত 17 জুলাই। আর সান আপনার রাশির অধিপতি, সেও একাদশ ঘরে বসে আছে,
সেও স্থান পরিবর্তন করবে, অর্থাৎ কর্কটে প্রবেশ করবে 16 জুলাই। এখন বর্তমানে জুলাই মাসের প্রথম 15-16 দিন সে কিন্তু আপনার একাদশভাবেই থাকছে, সঙ্গে বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং আপনার অষ্টমে সেও কিন্তু আপনার একাদশ ঘরে বসে আছে। সুতরাং এই যুগটা কিন্তু অত্যন্ত শুভ যুগ, প্রাপ্তির যুগ, অত্যন্ত কি বলবো, খুব সুন্দর একটা যুগের সৃষ্টি করেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এটাকে ইউটিলাইজ করা উচিত। কেতু নেগেটিভিটিটাকে এখানে মিনিমাইজ করতে হবে, তাহলেই কিন্তু মানে অনেকটা সুফল আমরা পেতে পারব। এই বৃহস্পতি আপনার একাদশে থাকার ফলে সন্তানের ভাগ্যোদয়, এখানে আবার গুরু এবং আদিত্য যুগ, গুরু সৌরী যুগের সৃষ্টি হচ্ছে। গুরু আদিত্য বা গুরু সৌরী যুগের সৃষ্টি হওয়ার ফলে সন্তানের ভাগ্যোদয়, সন্তানের জন্য ভাগ্যোদয়, সন্তানের দ্বারা ভাগ্যোদয় এবং আপনারও শিক্ষাক্ষেত্রে ভাগ্যোদয়, ভাগ্যের উদয় আমরা কিন্তু লক্ষ্য করছি। এমন কিছু শিক্ষা, সবসময় যে একাডেমিক কোয়ালিফিকেশন আমাদের শিক্ষা তা নয়, আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রতিকূল পরিস্থিতি থেকেও কিন্তু আমরা জীবনের নির্মম সত্য কিছু বিটার ট্রুথ আমাদের শিক্ষা হয়, লাভ করি আমরা। তা থেকে কিন্তু অনেক সময় এই নেগেটিভিটি থেকেও কিন্তু আমরা পজিটিভিটি লাভ করি, পজিটিভ অনেক নলেজ, পজিটিভ দিকটা জীবনের আমরা বুঝতে পারি, সেটাও কিন্তু জীবনে অতি আবশ্যক, আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে এই একাদশ ঘরে বৃহস্পতি এবং বসে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে, এমন কিছু শিক্ষার একটা কিন্তু যোগ দেখাচ্ছে, অত্যন্ত শুভ শিক্ষার্থীদের জন্য, এবং জীবন থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা লাভ করব। আপনার লগ্নপতি কিন্তু ওইখানে বসে আছে আপনার পঞ্চমপতির সঙ্গে, সুতরাং লগ্নপতি পঞ্চমপতি একাদশ স্থানের সংযোগ অত্যন্ত পজিটিভ। এই সময় আপনারা মানে প্রফিট, আয় বা লাভ, কোনো কিছু লাভ, আয়ের ঘর 11th হাউস আমরা জানি, সেখান থেকে লাভ, আমরা কিছু লাভ আশা করতেই পারি। সঙ্গে সঙ্গে কিন্তু 16 তারিখের পর যখন সূর্য কর্কট রাশিতে আপনার লগ্নপতি কর্কটে প্রবেশ করবে, সেই সময় কিছু অনেকটা শারীরিক দুর্বলতা, অসুস্থতা, আপনার ইমিউনিটি সিস্টেমের মধ্যে একটা দুর্বলতা আসতে পারে, সেই দিকটা একটু সাবধানতা অবলম্বন করবেন। বিদেশ ভ্রমণ করার সুযোগও কিন্তু এই সময় আসতে পারে, অর্থাৎ জুলাই মাসের লাস্ট 15 দিনে কোনো বিদেশি সূত্রে আপনি অনেক দিন চাইছিলেন বিদেশ যাওয়ার, পরিস্থিতি হয়ে উঠছিল না, সেই সময় কিন্তু এই সংযোগটাও দেখাচ্ছে, কারণ দ্বাদশে কিন্তু লগ্নপতি যাচ্ছে। সুতরাং বিদেশ গমন, বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণের কিন্তু সংযোগ দেখাচ্ছে। আর সঙ্গে সঙ্গে বুধ, আমরা যে গতদিন একটা এয়ার ক্র্যাশের ঘটনাটি দেখলাম, সেই সময় কিন্তু পণ্ডিতরা বলছেন যে কালপুরুষের ষষ্ঠ রাশির অধিপতি বুধ সেই মুহূর্তে কিন্তু আদ্রা নক্ষত্রে ছিল, মিথুনের আদ্রাতে ছিল। আর আদ্রা কিন্তু, যদি বলে খুব একটা ভুল হবে না, একটা ধ্বংসাত্মক নক্ষত্র বলা যায়, রুদ্রের নক্ষত্র এই মুহূর্তে। সুতরাং কার সঙ্গে কি কানেকশন করলে কি হয় সেটা কিন্তু মানে হতেই পারে। এই প্ল্যানেটারি পজিশনগুলো অনেকটা রেসপন্সিবল, তবে যতটা সহজ সরলভাবে এটাকে ধরা হচ্ছে এই এয়ার ক্র্যাশকে, ততটা কিন্তু সহজ সরল নয়। কিন্তু ষষ্ঠেশ, যিনি শত্রু, আমাদের এনিমি বোঝাচ্ছে, সেই ষষ্ঠেশ কিন্তু তখন আদ্রা নক্ষত্রে ছিল। সুতরাং এটা কোনো কনস্পিরেসি কি না ভবিষ্যৎ বলবে। বিভিন্ন ইঙ্গিতগুলো, গ্রহ নক্ষত্রের ইঙ্গিত কিন্তু বলছে মেবি এটা হলেও হতে পারে কোনো কনস্পিরেসি, কারণ আদ্রা নক্ষত্রে ষষ্ঠের ছিল, ষষ্ঠ মানে শত্রুর অধিপতি বুধ তখন কিন্তু নিজের ঘরেই ছিল, কিন্তু আদ্রা নক্ষত্রে, সেইটাও কিন্তু বিশেষভাবে বিচারের বিষয় একটা। আবার সে ছিল কোথায় দেখুন, লক্ষ্য করে, সে ছিল নিচের ঘর থেকে কিন্তু দ্বাদশে ছিল আদ্রা নক্ষত্রে। সুতরাং এই কানেকশন কিন্তু সৃষ্টি হচ্ছে, কোনো ষড়যন্ত্র এটা হলেও হতে পারে।
বলছে আমরা কথায় জানি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আমরা কিন্তু বিজ্ঞানকে যদি আশীর্বাদী হিসাবে নিতাম তাহলে কিন্তু টেকনোলজি আরও উন্নত হতো, না কি না যুদ্ধের মিসাইলগুলো এত উন্নত হতো, এত পারমাণবিক শক্তিতে আমরা শক্তিমান হতাম, যেটা ধ্বংসের জন্য তৈরি করা হচ্ছে। এটাকে যদি মানব সভ্যতার স্বাস্থ্যের জন্য হেলদি করার জন্য হতো, তাহলে কিন্তু আমাদের আজকে এয়ার ক্র্যাশটা না হলেও হতে পারত। কারণ টেকনোলজিতে যে আরও উন্নত হতো, আরও যদি আমরা প্রটেক্টিভ হতাম, আরও যদি আমরা রেমেডিসগুলো, এই যে আমরা সচেতন হচ্ছি, প্রটেকশন নিচ্ছি, এটাই কিন্তু আমাদের রেমেডিস। সেইটা আমরা করিনি, আমরা প্রতিকারহীনভাবে চলেছি, রেমেডিসের পরোয়া করিনি, নেগেটিভ এনার্জিকে বেশি নেগেটিভ কাজে ইউজ করেছি বলেই কিন্তু এই দুর্দশা, এই ভয়ঙ্কর অভিশপ্ত পরিস্থিতিগুলোর আমরা সামনা হচ্ছি, মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, সেই সিংহ রাশির একাদশভাবে যখন বুধও কিন্তু 17 তারিখ দ্বাদশে চলে আসছে, অর্থাৎ সেও কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করছে 17 তারিখ। সুতরাং বিভিন্ন দিক দিয়ে কিন্তু ব্যয়, খরচ ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা থাকছে। শারীরিক অসুস্থতাও কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। আর সপ্তমে, আগেই বললাম, সপ্তমে যেহেতু রাহু সেকেন্ড ম্যারেজ, বা আপনার সামনের যিনি আছেন, আমি যদি গভর্নমেন্ট হই, আমার সামনে নিশ্চয়ই দেশের জনতা কিন্তু এখানে একটু ডিপ্রাইভড হচ্ছে। আবার 13 জুলাই কিন্তু শনি বকরি হয়ে চলে আসছে কোথায়, এই কুম্ভ রাশিতে। তখন বলবো আবার দেখবেন কিছু জিনিসের পুনরাবৃত্তি, যা চাইছিল না তাই আবার পুনরাবৃত্তি হতে পারে ওই সময়টা, যতদিন শনি বকরি অবস্থায় থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ 13 জুলাইয়ের পর থেকে সময়টা। সুতরাং সব মিলিয়ে বলবো নেগেটিভ পজিটিভ কিছু তো অবশ্যই ভালো। একাদশ স্থানটা অবশ্যই ভালো, বৃহস্পতি শুক্রের অবস্থান ভালো, বৃহস্পতির অবস্থান ভালো, রাহু আপনার সপ্তমে, মঙ্গল, এটা খুব একটা পজিটিভ দেখছি না। এই মুহূর্তে আপনার মেডিটেশন করা অত্যন্ত জরুরি। আপনার অ্যাঙ্গার ইস্যু থেকে থাকলে দরকার হলে মেডিসিন বা কাউন্সিলিং করান। নিজের মাথা গরম হয়ে যাওয়া, শর্ট টেম্পার্ড একটা নেচার মানুষের মধ্যে, এটা কিন্তু কখন কি বিপদ ঘটিয়ে দেয় বলা যায় না। এই সময়টা কিন্তু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। এখানে আরেকটা জিনিস বলবো, প্রয়োজন ছাড়া এই মুহূর্তে খুব একটা ঘুরে বেড়ানো, এনজয় করা, বিশেষ করে সোশ্যাল লাইফ, একসঙ্গে অনেক লোক জমায়েত হওয়া, গেট টুগেদার খুব একটা অ্যাভয়েড করাই উচিত মনে হচ্ছে। কারণ পরিস্থিতি কিন্তু তাই বলছে। যেখানেই লোক সমাগম, আমরা দেখলাম বেঙ্গালুরু স্টেডিয়ামে এতগুলো লোক মারা গেল, যে IPL দিন বিরাট কোহলি সেলিব্রেশন যেদিন হচ্ছিল সেদিন, এটা অত্যন্ত দুঃখজনক। সেখানেও কিন্তু সেই জমায়েত। সুতরাং এই যে জমায়েত, এটাকে অন্তত এই সময়টা যতদিন মঙ্গল এবং কেতু সহাবস্থান করছে সিংহ রাশিতে, বলবো অ্যাভয়েড করা উচিত। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো তো অবশ্যই অগ্নি দুর্ঘটনা, রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকবেন। কারণ আপনার ফার্স্ট হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছে। সুতরাং আপনার বাণী, চিন্তা, কথাবার্তা, আপনার মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের অ্যাঙ্গার ইস্যু, মায়ের রাগী হতে পারেন। চতুর্থ এখানে চলে গেছে বৃহস্পতি, অগ্নিতত্ত্বের রাশি, সেও চলে গেছে কিন্তু আপনার একাদশভাবে, অর্থাৎ জিমেনাই। সব দিক দিয়ে বলবো একটা কিন্তু সাবধানতার সময়, সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আর প্রতিকার হিসাবে বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, গো সেবা করুন, এতে কিন্তু নেগেটিভিটি মিনিমাইজ হয়। এখন এই সময়টা কোনো বড় ডিসিশন নেবেন না, শনি বকরি থাকছে আপনার সপ্তমভাবে, কোনো বড় সিদ্ধান্ত অবশ্যই নেবেন না। এবং শনি বকরি থাকছে সপ্তমভাবে, মঙ্গল কিন্তু লগ্নে। সুতরাং যখন যেমন পরিস্থিতি তখন তেমনভাবে চলতে হবে। জাস্ট এখন সারভাইভ করার চেষ্টা করতে হবে, না কি না এখন আমি
বড় একটা যুদ্ধ জিতে যাব, এই কথা কিন্তু মাথায় আনবেন না। সুতরাং রাস্তা যখন মানে কি কণ্টকাকীর্ণ, সেই সময় জাস্ট আমি আমার অতি সাবধানতা অবলম্বন করে রাস্তাটি অতিক্রম করার চেষ্টা করব, না কি না আমি রেস করব বা দৌড়াদৌড়ি অত্যন্ত একটা পরিস্থিতিকে স্বাভাবিক ভেবে আমরা ঝাঁপিয়ে পড়বো সেই কণ্টকাকীর্ণ রাস্তায়, সেটা কিন্তু বুদ্ধির কাজ হবে না। এই মুহূর্তে আবেগ ইমোশনকে বাদ দিয়ে ব্রেইনটাকে বেশি ইউজ করুন, নলেজকে ইউজ করুন। এখানে কিন্তু নলেজ আপনার সঙ্গ দিচ্ছে, বৃহস্পতি একাদশে যাচ্ছে। সুতরাং জীবনের তিক্ততা থেকে, বিটার ট্রুথ থেকে কিছু শিক্ষা নিয়ে এই সময় কিন্তু আমাদের পা ফেলা উচিত। সুতরাং আজকে আলোচনা এখানেই শেষ করছি। গুরু সেবা, পরিবারের সবাই মিলে মিলেমিশে থাকা, ইমোশন কন্ট্রোল করা, নেগেটিভ এটিকে যতটুকু পারা যায় কন্ট্রোল করা, সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, এতে কিন্তু গুড লাক আসবে। পিতার সঙ্গে ভালো সম্পর্ক রাখা হবে আমাদের প্রতিকার। আর পুজো পাঠ করা বেশি বেশি করে অবশ্যই প্রয়োজন। এই মুহূর্তে ধ্যান করা, মেডিটেশন করা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত আবশ্যক। তাহলে আজকে এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বামনির চরণে আমি প্রার্থনা জানাই আপনাদের জীবন থেকে যেন নেগেটিভিটি দূরীভূত হয়, জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। জীবনের প্রতিটা মুহূর্তকে আপনারা উপভোগ করুন, আর চারিপাশের সবাইকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ। জয়তু বামনি।